দর্শক, বাজেট ভাবনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আহমেদ। বাজেট ভাবনায় এ পর্যায়ে আমাদের সাথে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলালের সাথে আরও যোগ দিয়েছেন ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ এবং ডক্টর হেলাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে ডক্টর হেলালের সাথে কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম, জনাব মামুন রশিদ। আমরা ওই সময় আলোচনার মধ্যে যে বিষয়টি উঠে এসেছিল সেটা হচ্ছে আমাদের যে রাজস্ব পরিস্থিতি, রাজস্ব আয় এবং ব্যয় দুটোর ব্যাপারেই কথা হচ্ছে। যে আয়ের ক্ষেত্রে আমাদের যেমন সমস্যা আছে, আবার রাজস্ব যারা করদাতাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আমি কর কেন দেব, আমি কি পাচ্ছি, অর্থাৎ ব্যয়ের ব্যাপারেও আমাদের অনেক প্রশ্ন আছে। একটু যদি আপনার মতামত জানতে চাচ্ছি যে আমাদের পুরার যে যদি ওভারঅল আমরা যে একটা অ্যাকাউন্টসের যে ম্যানেজমেন্ট, সেটা আসলে আমরা কতখানি সুন্দরভাবে করতে পারছি। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আগের বাজেটের সাথে এই বাজেটের কোনো গুণগত পার্থক্য আছে কিনা, আমি বলবো যে ডক্টর হেলাল নিঃসন্দেহে বলেছেন, আমি একজন অবাগা ব্যক্তি, একটা শুনতে পারিনি, আসার পথে বলেছেন বোধহয়। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যে 1 টাকা ব্যয় করা আবার 1 টাকা আয় করা, এটা অনেকদিন যাবত চলছে যে ব্যয় করাটা আয়ের চেয়ে কঠিন দেখা যাচ্ছে। এটার কারণটা কি? গুণগত ব্যয় করা। একটি জিনিস হচ্ছে যে আমরা যে প্রকল্প নিয়ে কথা বলছি, অনেকদিন আগে বাজেটে অনেক প্রকল্প ঢুকে যাচ্ছে, অর্থ সচিব কিংবা অর্থমন্ত্রীর বিরোধিতা কিংবা নাকচ করে দেওয়ার অনেক সময় সত্ত্বেও তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে ছোট্ট ছোট্ট প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, অক্ষেত কিংবা কোনো গুণগত পরিবর্তন আনতে পারবে না এই ধরনের প্রকল্প ঢুকছেই। আমরা যেটা চাচ্ছি, এবং আমি সঙ্গত, যেহেতু আমাদের সকলেরই সুযোগ হয়েছে অর্থনীতি পড়ার, এখানে আমরা চাচ্ছি যে বাজেটের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আনা। সেই গুণগত পরিবর্তনটি আনার ক্ষেত্রে আমাদের কোথায় টাকাটা যাচ্ছে এবং কিভাবে ব্যয়িত হচ্ছে, যেই বিষয়টি নিয়ে অতীত আলোচনা হয়েছে, সেটা হচ্ছে প্রকল্প যে গ্রহণ করছি সেই প্রকল্পের গুণাবলী বিবেচনা করতে গিয়ে প্রকল্পের গন্তব্যের যে প্রভাব করবে, সেই প্রভাবটা কতটুকু করবে, সেই ক্ষেত্রে আমরা বলছি যে বড় বড় প্রকল্প আনা, যেটা নাকি আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালসকে কিংবা কোনো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট করবে। সেই ক্ষেত্রে আমরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কথা বলেছি, আমাদের হাসপাতালের কথা বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি। সেগুলোর ক্ষেত্রে এখন যেটা সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে, যেটা কিছুদিন আগে আমার সাথে একদিন আলোচনা করছিলাম আমি ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের সাথে, উনি অর্থনীতির ছাত্র, এবং উনি আমাকে একটি কথা বলছিলেন যে এই যে বাজেটের তোমরা যে এত কাজ করছো সরকারের সাথে, সেইখানে এই ওয়েস্টেজ ইকোনমিটা কিভাবে ম্যানেজ করছো, যে প্রকল্পের আকার বড় হয়ে যাওয়ার ক্ষেত্রে এটা ওয়েস্টেজ হচ্ছে, ভুল প্রকল্প বাস্তবায়ন করার জন্য ভুল ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে একটা প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে, আর একটি বেড়ে যাচ্ছে যে প্রকল্পের বিলম্ব ঘটার কারণে প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে। এখন আরেকটি দেখা যাচ্ছে যে অর্থ বিভাগ যেটি একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে আপনি জানেন যে বেশ কিছুদিন যাবত ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং যে সলিউশন প্ল্যাটফর্ম করেছেন, ওনারা অনেক বছর যাবত কাজ করেছেন। এবার অর্থ বিভাগ আরেকটু ভালো কাজ করেছে, সেটা হচ্ছে অনেক মেধাবী, আমি অত্যন্ত আনন্দিত যে তাদের বেশিরভাগই আমাদের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রী, তারা একটা ভালো কাজ করেছেন। সেটা হচ্ছে যে এই যে আইবাসকে আইবাস প্লাস প্লাস করেছেন তারা আরো, এবং যাতে করে সরাসরি উপজেলা পর্যায়ে উপজেলা যে অর্থ প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থ বিভাগ রয়েছে উপজেলা কর্তৃপক্ষের, তাদের সাথে সরাসরি যাতে টাকাটা গেল কিনা এবং টাকাটা কোথায় ব্যবহৃত হচ্ছে, রিকনসিলিয়েশনটা। এর আগে যেটা হতো, যেমন আমরা ডিজি হেলথকে কয়েক সহস্র টাকা দিলাম হাসপাতালগুলোর জন্য, প্রায় 800 হাসপাতাল রয়েছে উপজেলা পর্যায় সহ, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেতাম যে ওখানে কিছু টাকা রেখে আবার কিছু টাকা দেওয়া হচ্ছে, এটা রিকনসিলিয়েশনটা ঠিক সময় হচ্ছে না। এটা যদি অটোমেটেড করা যায়, প্ল্যাটফর্মটাকে যদি ইন্টিগ্রেটেড করা যায়, এতে আমাদের অনেক বাড়বে। সেই সাথে যে কথাটা আপনি বলে আসছেন অনেকদিন যাবত, যে এনবিআর এর অটোমেশন, এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলগুলোকে আরো ভাবে স্বয়ংক্রিয় করে সেটা যাতে বিয়ন্ড দ্য বক্স দেখতে পারে, সেটার একটা ব্যবস্থা। আয়ের দিকেও আমার শৃঙ্খলা লাগবে, ব্যয়ের দিকেও শৃঙ্খলা লাগবে। ডক্টর মোহাম্মদ হেলাল, আমরা ব্যয়ের শৃঙ্খলার কথা যখন বলি, অবভিয়াসলি বাজেটের আলোচনায় আমাদের কিন্তু উন্নয়ন বাজেটের আলোচনাটা চলেই আসে, এবং উন্নয়ন বাজেটের যত আলোচনা হয় তার মধ্যে সবচেয়ে প্রধান যে আলোচনা
সমালোচনাটা থাকে সেটা হচ্ছে যথাসময়ে বাস্তবায়ন হয় না, যা বাস্তবায়ন হয় তার কোয়ালিটি থাকে না, অর্থাৎ এই ব্যয়ের যে মান সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায়। উন্নয়ন বাজেটের এই ব্যয়ের সমস্যাটা কিন্তু একদিনের না, এবছরের না, এটা বছরের পর বছর চলছে, পূরণ প্রকল্পগুলো চলছে। তারপরও আমরা শুনেছি মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলছেন বলে শোনা গেছে যে 3বার একটা প্রকল্পকে সর্বোচ্চ 3বার শেষ করার জন্য সময় দেওয়া যাবে। তাহলে এটা কি ওই ইনসেনটিভ দিবে না যে আমি একটা ভালো প্রকল্প আমি চাইবো একবারে শেষ না করে 3বারে চলুক? এটা আপনি ভালো বলছেন। মানে প্রথমত মামুন ভাই যে কথাটা বললেন যে আমাদের বড় বড় প্রকল্প কিংবা ছোট প্রকল্প সঠিক প্রকল্প নিতে হবে, 1 নম্বর প্রায়োরিটি, যেটা ইকোনমিক্সে। আদারওয়াইজ ইকোনমিক্স দরকার নাই, ইকোনমিক্স দরকার নাই, অর্থমন্ত্রণালয় দরকার নাই, সাবজেক্টটাই হচ্ছে প্রায়োরিটি আমি চুজ করব। তাহলে প্রায়োরিটি ভিত্তিতে সঠিক প্রকল্প নেওয়া আর সঠিক প্রকল্পটা সর্বনিম্ন ব্যয়ে মানে বাস্তবায়ন করা, রাইট, মোস্ট এফিশিয়েন্টলি। তাহলে একটা হলো আমরা দেখছি যে সঠিক প্রকল্প নিচ্ছে কিনা, সেখানে বড় কোশ্চেন। 2 নম্বর হলো সর্বনিম্ন ব্যয় তো হচ্ছেই না। আর আপনি যে কথাটা বললেন যে সর্বোচ্চ 3বার মানে মেয়াদ বাড়ানো হবে, হ্যাঁ আচ্ছা, শেষ করার জন্য। তাহলে একটা প্রকল্প যখন প্রকিউরমেন্টে যায় তখন তো একজন যে যোগ্য তার কাছ থেকে কতটা সময়ের মধ্যে কতটা খরচ দিয়ে করবে সেটা বলাই থাকে, রাইট, প্রপোজাল। সেখানে আমি এরপরে আরেকবার 3বার যদি আমি সময় দিই এবং প্রত্যেকবার আমি যখন সময় দিচ্ছি তার সাথে কিন্তু আমার কস্ট যেটা, সেই কস্টও বেড়ে যাচ্ছে, কস্ট যেটা মামুন ভাই বলছিলেন বেড়ে যাবে। এখন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি নিজে একটা প্রকল্প হাতে নেই এবং আমি যদি মনে করি যে আমার পক্ষে 3বার সময় নিয়ে টাকা বাড়ানো সম্ভব, তাহলে আমি অনেস্ট থাকার অবস্থায় আমার একটা ডিসঅনেস্টির একটা চান্স চলে আসবে আমার মধ্যে, বা আমার মধ্যে একটা স্থবিরতা আসতে পারে, আচ্ছা চলছে চলুক না, আমি স্লো করে দিই। ফলে এখানে আমার কাছে মনে হয় যে প্রকিউরমেন্টের ক্ষেত্রে এগুলো খুব কেয়ারফুল হওয়ার বিষয়। আমি একটা এক্সাম্পল শুধু দিব এই ক্ষেত্রে। এই যে আমাদের প্রকিউরমেন্ট একটা নতুন নিয়ম এসছে যে এস্টিমেটেড প্রাইসের 5% বা 10% প্লাস মাইনাস হলে এগুলো বাদ হয়ে যাবে। কেন? একটা হসপিটালে আপনার বলছিল যে ডিম দিতে হবে, কে উইন করেছে? আপনার যে 1 টাকা হালি ডিম দিবে, যে বিট করেছে সে উইন করেছে। এখন গভর্নমেন্টের দিক থেকে প্রশ্ন হলো 1 টাকা হালি যদি ডিম দিবে সেটা বলে যদি সে বিড উইন করে তাহলে সে তো ভালো ডিম দিবে না। আমার প্রশ্ন হলো যে যদি 20 টাকা হালিও যদি বা 40 টাকা হালিও যদি সে বিট করে জিতে, তারপরে সে যে ভালো ডিম দিবে তার গ্যারান্টিটা কে দিচ্ছে? কারণ 1 টাকা হালি ডিম দিবে বলে সে যখন উইন করলো, করার পরে সে তো পচা ডিম দিয়েছে এবং ওখানে যে বসে আছে সে কিন্তু পচা ডিমটা অ্যাকসেপ্ট করে বলছে আমি ভালো ডিম বুঝিয়ে পাইলাম। প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে যখন প্রজেক্টটা আপনার কমপ্লিট হয়েছে, ডেলিভার করার ক্ষেত্রে যারা এটাকে রিসিভ করছে তারা তো এটাকে অ্যাকসেপ্ট করছে, তাই না? তো তারা যদি কোয়ালিটি ধরে রাখে বা সেই কোয়ালিটি লেভেলে যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু নিম্নমানের সম্ভব না। তাহলে মনিটরিং এর ব্যাপারটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এটা একটা ব্যাপার যে ক্যাপাসিটির ব্যাপার, আর একটা সততার ব্যাপার, যে প্রজেক্টগুলো হাতে নেওয়া হচ্ছে সেটা কোয়ালিটি সম্পন্ন ভাবে যেন শেষ করে এবং সেটা যেন সেভাবে চেক করে আমরা নিতে পারি আমাদের হাতে। অথবা আমরা যদি মনিটর না করি তাহলে কিন্তু এটার ওই যে ব্যয় করবো আমরা ঠিকই ট্যাক্সের টাকা থেকে। এই ক্ষেত্রে একটুখানি একটু যোগ করতে চাই ওনার সাথে, যেটা হচ্ছে যে অর্থ বিভাগ বেশ কিছু বছর যাবত যেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করছে, ওনার সাথে যোগ করেই বলছি, হচ্ছে প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি, প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে মানে আরো সক্ষমতা বিধান করা। প্রকল্প পরিচালকই পাওয়া যাচ্ছে না অর্থ মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন মন্ত্রণালয়, যেগুলো আমরা বলি ওয়ার্কিং মিনিস্ট্রি যে 6টা রয়েছে, সেই ক্ষেত্রে অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবরা প্রকল্প পরিচালক হচ্ছেন এবং তাদের মধ্যে তারা আবার সাইমালটেনিয়াসলি অন্যান্য অনেক দায়িত্বে থাকেন, তারা সঠিক সময় দিতে পারছেন না। আবার তাদের থেকে সরিয়ে যে আরেকটা প্রকল্প পরিচালক একটা ক্যাডার তৈরি করব, যেটা প্রয়োজন আছে বলে আমাদের এখন মনে হচ্ছে, এত বড় বড় প্রজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিং একাডেমিতে বলা হয়েছিল যে প্রকল্প ব্যবস্থাপনার উপরে দীর্ঘমেয়াদী ট্রেনিং। সেই ক্ষেত্রে প্ল্যানিং একাডেমি একটা শুরু করেছিল 3 মাস ব্যাপী, তারপরে আবার 3 মাসের জন্য ছাড়ার মতো যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব নেই। তো আমার মনে হয় একটু সিরিয়াসলি চিন্তা করা উচিত, আমরা শুধুমাত্র গুণগত প্রকল্প গ্রহণ এবং গুণগত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে প্রকল্প বাস্তবায়ন নয়, তার থেকেও একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রকল্প পরিচালক একটা ক্যাডার কিংবা কমিটেড প্রকল্প পরিচালনা করতে পারবে, তাদের জন্য ইনসেন্টিভাইজ কিভাবে করব এবং প্রকল্প পরিচালকরা শুধুমাত্র প্রকল্পের কাজে ব্যয়িত হবে। বিরতির পর না ওনাকে দিতে অবশ্য অন্য প্রসঙ্গে চলে যাবে। আপনি কি এটা শেষ করতে চান এর আলোচনাটা, পিডিদের আলোচনা? না মোটা তো বলা হয়েছে, মোটামুটি বলা হয়ে গেছে। আর যদি বলতে চান তাহলে এখান থেকে শুরু করব। পিডিদের আলোচনাটা একটু করতে চান? আচ্ছা, কারণ এটা একটা বিরাট ব্যাপার, কারণ এটা আমি কিন্তু একটু আগে আপনি আসার আগে আমি হেলাল ভাই কিন্তু এটাই বলছিলাম যে পিডিদের এখন সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে প্রজেক্ট ডিরেক্টর।
বেসরকারি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সম্পৃক্ত করা যায়। বাজেট দেখছি না কেন? মাঝে দেখা লাগবে না পত্রিকাতে ডিটেল আমাদের অ্যাকচুয়ালি I mean, this is we are the most unethical community in the world. Fiscal policy ব্রিটেনে জার্নালিস্টরা জানলেও বাইর করে না। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। যেমনটি বলছিলাম, বিরতির পর আমাদের সাথে যোগ দিয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাওয়ার আগে মামুন ভাই আমরা আলোচনা করছিলাম যে এই যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যারা প্রকল্প পরিচালক থাকেন তাদের দক্ষতা নিয়ে একটি প্রশ্ন আছে এবং সেটাকে কি করে সমাধান করা যায়। আপনি বলছিলেন যে একটা আলাদা ক্যাডার করা যায় কিনা, বা যারা এবং ক্যাডার করতে গিয়ে দেখা গেল যে যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ের লোকজনকে কিন্তু ট্রেনিং এর জন্য পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে বেসরকারি পর্যায় থেকে কি প্রকল্প পরিচালক হতে পারে কি পারে না, এটা নিয়ে কথা বলছিলেন। না, আমি যেটা বলেছি সক্ষমতার কথা, প্রকল্প পরিচালকদের কথা বলি না। আমি বলছি যে যতজন প্রকল্প পরিচালক প্রয়োজন আমাদের, আমরা পাচ্ছি না। সরকারের যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবরা যেহেতু অন্যান্য কাজেও থাকেন, তারা ঠিকভাবে ব্যালেন্স করতে পারছেন না সঙ্গত কারণে। আর সবারই মান একরকম নয়, এটা তো বুঝতে দুই হবে। হচ্ছে যে এত বেশি প্রকল্প বাড়ছে কিংবা জনগুরুত্ব সম্পন্ন বৃহৎ প্রকল্প আসছে। এবারের বাজেটও 10টি বৃহৎ প্রকল্পের জন্য, যেটা মেগা প্রজেক্ট বলা হচ্ছে কিংবা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যেটাকে ফাস্ট ট্র্যাকে রাখা হয়েছে, তাদের যে প্রকল্প ব্যবস্থাপনা $1 বিলিয়ন উপরে, আমরা নিজেরাই বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি যে এগুলার ক্ষেত্রে অন্যান্য দেশ কি করছে। অন্যান্য দেশে ভারতেও এমনকি প্রাইভেট সেক্টর থেকে লোক আনা হয়েছে। এখন আপনি হয়তো প্রশ্ন থাকতে পারে যে প্রাইভেট সেক্টরে এরকম লোক আছে, তবে লোক হয়তো নেই, কিন্তু আমার ধারণা আমাদের যে হিসাববিদরা রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা, এমনকি আমাদের যারা ফিনান্স অ্যাকাউন্টিংয়ে মেজর করা MBA-রা রয়েছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেশে বিদেশি কোম্পানিতে ব্যাপক দক্ষতার প্রমাণ রেখেছেন। একটি কথা চালু হয়েছিল জনাব কিবরিয়ার সময়, যত বেশি সম্ভব প্রফেশনালদেরকে সরকারের রাজস্ব ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা। এটা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পৃক্ত করা হোক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোর্ডের মাধ্যমে করা হোক, বা প্রকল্প পরিচালক হিসেবে হোক, বা অন্য ক্যাপাসিটিতে হোক, সেটা করা যেতে পারে। প্রকল্প পরিচালকগুলো অনেক সময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিবরা হন, তাদের হয়তো চিন্তা করছেন তাদের বেতন কম দিতে হয়, বাইরের থেকে প্রকল্প পরিচালক নেওয়া হলে অনেক বেশি টাকা দিতে হবে। কিন্তু প্রকল্পের যে গুরুত্ব, একটা $1 বিলিয়ন প্রকল্প কিংবা 3-4 বিলিয়ন প্রকল্প পদ্মা সেতুর, সেই ক্ষেত্রে দুর্নীতি থেকে রক্ষা করা, বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য দক্ষ ব্যক্তিকে বাজার দরে আনলেও বোধ আমার মনে প্রকল্পটি ভালোভাবে চলবে। সেই ক্ষেত্রে যেহেতু প্রকল্প পরিচালক পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে সরকার ভাবনাটা শুরু করা উচিত যে প্রকল্প পরিচালকদের তৈরি করার জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায় থেকে আমরা আলাদাভাবে তৈরি করবো কিনা, ট্রেনিং ডেভেলপ করে এবং তাদেরকে সঠিকভাবে ইনসেন্টিভাইজ করা। এমনকি প্রাইভেট সেক্টর থেকেও কিছু যদি প্রকল্প পরিচালক আনা যায়, দেশে বিদেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্রকল্প পরিচালক আসতে পারে কোন প্রকল্পের পরিচালনা গুরুত্ব বিবেচনায়। আমি জনাব মোয়াজ্জেম, যেহেতু আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনি যে প্রফেশনে আছেন সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বিয়ন্ড বাজেট, আপনারা অনেক কিছু দেখেন, সেটা হচ্ছে যে বাজেটের একটা দর্শন, ফিলোসফি, সেইটা আমরা যখনই যদি মানুষের কাছে বলি, মানুষ বলে যে সাধারণ মানুষের কি উপকার হচ্ছে বাজেট দিয়ে। আমরা জানি যে বাজেটটা আসলে একটা আয় ব্যয়ের হিসাব, এটা দিয়ে এটা বরাদ্দ কি হলো না হলো, এটা নির্ভর সাধারণ মানুষের কাজে লাগবে কি লাগবে না, নির্ভর করবে যে পলিসিগুলা আসলে কিরকম নেওয়া হয়েছে এবং সেই পলিসি অনুযায়ী বরাদ্দ দেওয়া হচ্ছে কিনা। মোয়াজ্জেম ভাই, একটু যদি আমাদেরকে বলেন যে আসলে আপনার কাছে কি ফিল হয় যে আমরা এই বাজেট নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা থাকে আর একটা বছরের বাজেট শেষ হওয়ার পরে তারা যা দেখে, সেইখানে গ্যাপটা কতটুকু থাকছে? এটা প্রশ্নটা অত্যন্ত আমার প্রাসঙ্গিক। আমি এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষ বাজেটকে কিভাবে দেখেন এই প্রশ্ন। সাধারণ মানুষ বাজেটের আঙ্গিক দিক দিয়ে বেশি ইন্টারেস্টেড না, যেটা আমি বলছি স্বাভাবিকভাবে। তারা ইন্টারেস্টেড, সাধারণ মানুষ চায় দ্রব্যমূল্য পরিস্থিতিটা অন্তত স্থিতিশীল থাকুক, ক্রয় ক্ষমতা তাদের বাড়ুক, জব অপরচুনিটিস হোক, অর্থনীতি গতিশীল হোক। এবং বাংলাদেশের চ্যালেঞ্জগুলি তো আমরা সবাই জানি। আমাদের কোনো এখানে কোনো পণ্ডিত আসার দরকার নাই যে আমাদের কি কি প্রবলেমস আছে, এটা আমরা রিয়েলি জানি। আপনি জানেন যে প্রতি বছর কত লোক জব মার্কেটে যোগ দিচ্ছে,
জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কিনা অ্যাডুকুয়েটলি অ্যাকচুয়ালি। সাধারণ মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই এই তার দৈনন্দিন জীবনকে একটা এই বাজেট প্রক্রিয়ার মাধ্যমে, বাজেটের আমরা জানেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্ট, আরেকটা হচ্ছে বাজারের ইনকাম পার্ট। ইনকাম পার্ট হচ্ছে ট্যাক্সেশন বহির্ভূত খাত, আর এক্সপেন্ডিচার খাত। আর মানুষ আরেকটা জিনিস প্রত্যাশা, এটা যাতে নেগেটিভ পারসেপশন মানুষের মনে সৃষ্টি না হয়, এই প্রজেক্টগুলি আমার মনে হয় মামুন ভাই একটু আগে প্রজেক্ট জি, আমাদের উন্নয়ন বাজেটের কোয়ালিটি নিয়ে কথা বলতে গিয়ে তারা এটা মানুষ বলছিলেন। সাধারণভাবে কোনো প্রজেক্ট বিলম্বিত হোক, দীর্ঘায়িত হোক, এটা মানে যেটা সময়সীমা ঠিক করা হয় তার ভিতরে ঠিক পুরোটা মানতে হবে তা না, কিন্তু সেটা অতিরিক্তভাবে বিলম্বিত না হয় সেটা চায় না। কারণ আমি সাধারণভাবে একটা উদাহরণ দিতে চাই, আপনি শুধু ফ্লাইওভারটা ঢাকা শহরে দেখেন, মগবাজার ফ্লাইওভারের, এটা হয় অত্যন্ত বাঞ্ছনীয়, একটা অংশ হয়েছে, আরো দুইটা অংশ যোগ হবে, যত শীঘ্রই যোগ হবে ততই ভালো হবে। কিন্তু মাঝখানে এই যে দীর্ঘায়ন প্রক্রিয়া, আপনার যে মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেগুলি কিন্তু আপনার আমার মনে হয় একটা নেগেটিভ পারসেপশন ক্রিয়েট করা। এটা কিন্তু বাজেটের ইন্টেন্টেড পারপাস না। একটা বাজেটের পারপাস আমরা যদি দেখি, মানুষের দুর্ভোগগুলি অ্যাড্রেস করাই হচ্ছে পারপাস। এখানে কিন্তু আমার মনে হয় বাজেট ফিলোসফিতে প্রবলেম না, এটা হচ্ছে বাজেট বাস্তবায়ন দিক থেকে। আমাদের দেশের দেখেন, আমি গতানুগতিক দিক থেকে চিন্তা না করে আমাদের দেশের বাজেটের আকার কত, বাজেটের এগুলি আমাকে বেশি এফেক্ট করে না। এই জন্য আমি জানি যে আপনি নিজে একজন অর্থনীতিবিদ, আপনি জানেন, মামুন ভাই জানেন, সরকারের ব্যয় এখনো জিডিপির কত অংশ আমাকে বলেন। এবারও বাজেট হচ্ছে 17-18%। এবং উন্নত বিশ্বের কথা বাদ দেন, পার্শ্ববর্তী উন্নয়নশীল দেশগুলি দেখেন 25% হওয়াই উচিত। সুতরাং বাজেটের আকারটা আমাকে বেশি কনসার্ন করে না। আমার মনে হয় এটা সাধারণ মানুষও যদি আমরা কমিউনিকেশন করতে পারি এবং তারাও বুঝেন অ্যাকচুয়ালি, কিন্তু মানুষ চায় যে একটা ইমপ্লিমেন্টাল বাজেটটা যাতে যেটা দেওয়া হয় সেটা ইমপ্লিমেন্ট করা হয়, বাস্তবায়ন করা হয়। মানুষ চায় যে এই সমস্ত প্রকল্পগুলি, যে ওই 9টা না 10টা প্রকল্প বোধহয় এবার বোধহয় তার জন্য একটা সেপারেট অথরিটি হওয়ার কথা, এবং প্রজেক্টগুলি সুফল হবে যে হিসাব মতো যদি ওইগুলি হয় আমাদের প্রবৃত্তির হার আরও অতিরিক্ত 2% বাড়বে। বাংলাদেশের প্রবৃত্তির হার বৃদ্ধি করা অসম্ভব, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের উইকনেসগুলি দেখেন। এগুলিও আমি আমার দীর্ঘ অর্থনৈতিক সাংবাদিকতা, আমি প্রায় 40 বছর যাবত অর্থনৈতিক সাংবাদিক যুক্ত, আমি দেখেছি বাজেটের আঙ্গিক দিকগুলি আমি কিছু হেরফের হবেই, কিন্তু মূল ফিলোসফি কিন্তু সবসময় বলা হয় আমরা মানুষের ওয়েলফেয়ার করবো, বৃদ্ধি করবো, দারিদ্র্য বিমোচন করবো, এগুলো। কিন্তু এগুলি আমরা ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের ইমপ্লিমেন্টেশন ম্যাট্রিক্সটা আমাদের দরকার। আরেকটা জিনিস মানুষ চায়, পাবলিক এক্সপেন্ডিচারের গুণগত দিকটা। আমরা সবাই বলছি, আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের সোশ্যাল সেক্টরে যে সরকারি অর্থ ব্যয় করা হয়, সেটা উন্নয়ন হোক অনুন্নয়ন হোক, এখন উন্নয়ন অনুন্নয়ন সেটা বিভাজনটা আরেকটা আমার কাছে মনে হয় কিছুটা আর্টিফিশিয়াল। কিন্তু যেটুকু সেটার পরিমাণ আরো বাড়া উচিত, কিন্তু যেটুকু আপনি করছেন তার গুণগত দিকটা আপনি এনশিওর করতে হবে, এবং গুণগত দিক দিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অ্যাকশনটা যদি তড়িৎ গতিতে না হয় তাহলে বোধহয় সাধারণ মানুষ আরো বেশি বাজেট সম্পর্কে বা এ সমস্ত পরিকল্পনা সম্পর্কে, এ সমস্ত কর্মসূচি সম্পর্কে অত্যন্ত পজিটিভ একটা ধারণা নিতে পারবে। জনাব মামুন রশিদ, আপনার ওনার কাছ থেকে একটা ধারণা পেলাম ওভারঅল বাজেটে মানুষের প্রত্যাশা। বাজেটের একটা জায়গা হচ্ছে যেখানে সরকারকে রাজস্ব আদায় করতে হবে, সেটা দিয়েই আসলে সরকার ব্যয়টা করবেন, এবং সেই ক্ষেত্রে একটা জায়গা হচ্ছে কর্পোরেট, যাদের কাছ থেকে আমরা বড় অঙ্কের ট্যাক্স পাই। তো এবার আমরা জেনেছি যে যতখানি জানা গেছে যে পোশাক খাতে কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে 20% করা হচ্ছে, এবং কর্পোরেট ট্যাক্স কমানোটা কিন্তু ওভারঅল আমরা ইকোনমির দাবি। সেই ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সে আমরা কিছুক্ষণ আগে একবার আলোচনা করেছি, আপনি যেহেতু ব্যাংকিং এবং এই পেশার সাথে দীর্ঘদিন জড়িত, আপনার কাছে কি মনে হয় যে কর্পোরেট ট্যাক্স কমালে সেটা আসলে আমার কর্পোরেটকে কতখানি ইনসেন্টিভ দেবে টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেস? খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আমি নিজে জানি, আপনিও এটার সাথে সম্পৃক্ত, গবেষণা করেছেন কিছুটা। সো এইটা হচ্ছে যে আমরা যেগুলো চলছে বাংলাদেশে, আমরা প্রায় শুনি যে ক্যাপিটাল মার্কেটকে
আবার একটা উল্লম্ফন দেওয়ার জন্য আমাদের যারা ক্যাপিটাল মার্কেটে অপারেট করে তাদের ট্যাক্স কমানো হোক, যে এনবিআর এর যে ভিতরকার একটি স্টাডি করা হয়েছে সেখানে কিন্তু দেখা যায়নি এটা সরাসরি সম্পৃক্ত যে ক্যাপিটাল মার্কেটের উপরে ট্যাক্স কমালেই ক্যাপিটাল মার্কেটের উল্লম্ফন ঘটে কিংবা ক্যাপিটাল মার্কেটে ইন্ডেক্স আপ হয়। এটার মধ্যে ওই যে হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে এরকম যে কেন বড় বড় কোম্পানিগুলো আসছে না এরকম। এই কর্পোরেট ট্যাক্সটা নিয়েও কিন্তু আমরা আগে আমাদের অর্থনীতি ছোট ছিল, আমরা শুরু করেছিলাম 786 কোটি টাকা বাজেট দিয়ে, আজকে 3,41,40,000 কোটি টাকা, 3,40,605 কোটি টাকার বাজেট দিচ্ছেন, এতটুকু বেড়েছে। তা এখন আমাদের স্বাভাবিকভাবে আমরা বোধহয় যদি এক্সপেরিমেন্ট করি, দুইটা এক্সপেরিমেন্ট আমাদের বাজেটে দরকার এবং সবাই চায় আমরা করি। একটু হচ্ছে যে যত কালো অর্থনীতি আছে তাকে কিভাবে মেইন স্ট্রিমিং করব, এটা একটি লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে যে আমরা এই মেইন স্ট্রিমিং করার মাধ্যমে ইকোনমিক ম্যানেজমেন্টে কতটুকু ট্রান্সপারেন্সি আনতে পারি যাতে করে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, আমাদের ইকোনমিক ইন্ডিকেটরগুলোর প্রতি বহির্বিশ্বের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মান বাড়ে। এখন এটা যদি করতে চাই, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তারা কি দেখে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দেখে যে আমি কত টাকা বিনিয়োগ করে কত টাকা বাড়ি নিয়ে যেতে পারলাম। মামুন রশিদ, আলোচনাটা করব, ছোট্ট একটা বিরতি নিতে হবে, আমরা এখান থেকেই শুরু করব। কর্পোরেট ট্যাক্স, কর্পোরেটরা কি চায়। প্রিয় দর্শক, আমাদের সাথে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় আছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। মামুন ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে কর্পোরেট ট্যাক্স, যে কর্পোরেটরা আসলে কি চায়। এটা বলেছিলাম যে বাইরের থেকে যে কোনো লোকে আমি কি চাই, আমি ইনভেস্টমেন্ট করব, রিটার্ন চাই। রিটার্নটাকে যতটুকু ফ্রি আপ করতে পারি, ফ্রি আপ কিভাবে করব, একটা হচ্ছে আমার নিজের খরচ কমিয়ে দক্ষ লোকের নিয়োগ দিয়ে এবং আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়ে। আরেকটা কি হবে, যে আমি কত টাকা নিয়ে ফেরত নিতে পারছি সমস্ত কিছুর পরে, যে আমরা বলি জ অ্যানালাইসিস, আমার আপার লিপ আর ডাউন লোয়ার লিপের মাঝখানে জায়গাটা স্ফীতকায় করতে পারি। মাঝখানে জায়গাটা স্ফীতকায় কিভাবে করব, কিছুটা খরচ কমিয়ে, আর কিছুটা হচ্ছে প্রদেয় অর্থ, এইটার আকারটা কমিয়ে। প্রদেয় অর্থ কি, প্রদেয় অর্থ সরকারকে প্রদেয় অর্থটা বিরাট ব্যাপার। সো ট্যাক্সটা একটা বিরাট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এখন যেহেতু আমরা অনেক দূর পথ মারিয়ে এসেছে, আমাদের আকার আয়তন বেড়েছে, আমাদের লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট হয়েছে, তাদের সাকসেস আমরা দেখতে পাচ্ছি, আমরা অটোমেশন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, একটি ভিয়েতনামিজ প্রতিষ্ঠান কাজটা করছে। আমাদের ধারণা যে সরকারের ট্যাক্স আদায় বাড়া উচিত, যদি ন্যূনতম সুশাসনটিও আমরা মেনটেন করতে পারি, এনশিওর করতে পারি। সেই ক্ষেত্রে বিদেশি একটা বিনিয়োগকারী চায় যে আমি কত টাকা বাইরে নিয়ে যেতে পারছি, এবং আমি ভিয়েতনামে যদি 10 টাকা বিনিয়োগ করি কত টাকা নিতে পারবো, আমি যদি মালয়েশিয়ায় 10 টাকা বিনিয়োগ করি কত টাকা নিতে পারবো, ভারতে কতটুকু পারবো। সুতরাং কর্পোরেট ট্যাক্স কমানোর বিষয়টি অনেকদিন যাবত আলোচনা হচ্ছিল। এবার একটি আলোচনা এসেছে অর্থ বিভাগে, যে এমনকি এনবিআরও মাননীয় অর্থমন্ত্রী নিজেও বলেছেন কিক অফ ডিসকাশনে, যে আমরা বলেছিলাম স্যার প্রোডাক্টিভ এবং সার্ভিস সেক্টরকে একটু পার্থক্য করা যায় কিনা। এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে, আপনি জানেন, আপনিও একটি আলোচনায় ছিলেন, যে প্রোডাক্টিভ সেক্টরের প্রথম দিকটাকে আমাদের এখানে বিজিএম এর এলাকাটা, গার্মেন্টস সেক্টরটা তাদের একটু ট্যাক্স কমানো যায় কিনা, তারা যেহেতু এমপ্লয়মেন্ট জেনারেটিং, এবং বিজিএম এর সঙ্গত কারণে আমরা দেখেছি সরকার পরম্পরায় বিজিএম এ কিন্তু একটা সাপোর্ট পেয়েছে, যত কিছু বলা হোক না কেন। তো সেই ক্ষেত্রে বিজিএমই কিংবা প্রোডাক্টিভ সেক্টরকে যদি কিছুটা হলেও কর্পোরেট ট্যাক্স কমানো যায়। বিজিএম এর আরেকটি বিষয় আমি সাথে আনতে চাই, আমরা একটা অঙ্ক করেছিলাম মরহুম জনাব সাইফুর রহমানের সময়, যে আমরা ওই যে 25% কিংবা 35% ট্যাক্সটা দিচ্ছে অন্যরা, সেটাতে যেতে গেলে এআইটিটা কিংবা এই ট্যাক্সটা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিংবা সোর্স ট্যাক্সটা আমরা কিভাবে পুনর্বিন্যাস করতে পারি। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে 1 টাকা 50 পয়সা যদি সোর্স ট্যাক্সটা হয়, সেটা কিন্তু আমরা একটা কাছাকাছি পর্যায়ে পৌঁছতে পারি। তো 1 টাকা 50 পয়সা করার জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল। জনাব কিবরিয়াও এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। আমরা এক কদম বাড়ি 2 কদম পিছিয়ে যাই, এটা একটা সংঘাত হয়, একটা দুর্ঘটনা ঘটে, সঙ্গত কারণেই হয়তো। এবার যেটি হয়েছে, বিজিএমএ কিন্তু নিজেও কিন্তু এত টাকা চায়নি, কমে আসবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত এক সংবেদনশীল মাননীয় অর্থমন্ত্রী, তারা বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন। এবার এটা বলা হয়েছে, কারণ আমাদেরকে ওই লক্ষ্যে আমরা যেতে চাই। এনবিআর কে যদি বলা হয় আমরা সোর্স ট্যাক্সটা
আমাদের সামগ্রিকভাবে ট্যাক্স ডিজিপি রেশিওকে ঠিক করার জন্য ওখানে যেতে চাই। এখন এই যে 30 পয়সা 40 পয়সা 60 পয়সা থেকে আমরা আসলে 1 টাকায় যেতে চাই, 1.5 টাকা যেতে চাই। এবার 1 টাকা প্রস্তাব করা হয়েছে সম্ভবত, এটা আমার মনে হয় থাকা উচিত। এবং বিজিএম এরও একটু, এটা আমার একটা ভালো দিক আছে, কর্পোরেট ট্যাক্স কমেছে, আমার মনে হয় তারা সোর্স ট্যাক্সটা মেনেই নিতে পারে। এনবিআর এর পক্ষে একটু যায়, এবং এনবিআর যেহেতু সোর্স ট্যাক্সটি আদায় করার ক্ষেত্রে তাদের জন্য একটু সুবিধা, এবং সেই ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, একটা ভালো দিক। মুয়াজ্জেবের মতামত জানতে চাচ্ছিলাম এই কর্পোরেট ট্যাক্সের বিষয়ে। আমার কাছে ট্যাক্স একটা বিবেচনার বিষয়, স্বাভাবিকভাবে কর্পোরেট ট্যাক্স রেট একটা বিবেচনার বিষয় ইনভেস্টমেন্টের জন্য বা ব্যবসা চালু রাখার ক্ষেত্রে। আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলির পিকচার দেখলে সেখানে কর্পোরেট ট্যাক্স নামায় নেওয়া হয়েছে। ভারতবর্ষ তো 27 থেকে 28% করা হয়েছে তুলনামূলকভাবে। কিন্তু আমার কাছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় কস্ট অফ ডুইং বিজনেসটা আপনাকে কমাতে হবে, ওভারঅল কস্ট অফ ডুইং বিজনেস দিতে পারতে হবে, এবং ইজিং বিজনেস অপারেশনস অ্যাকচুয়ালি, যেখানে অনেকগুলি রেগুলেটরি কনস্ট্রেন্টস রয়েছে, এগুলি স্ট্রাকচারাল ডিফিসিটগুলি ইনফ্রাস্ট্রাকচার জাতীয়, সেখানে যাব না। আমার মনে হয় কস্ট অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে আমাদের পজিশনটা কাঙ্ক্ষিত গতিতে আমরা আমরা তো একদম শেষের দিকে, আসলে ইভেন বিদ্যুতের দিক থেকে বোধহয় সবচেয়ে শেষের পজিশনে। আরেকটা জানান যে ইজি ডুইং বিজনেস ইজিলি, এবং সেই ইন্ডেক্সও কিন্তু আমাদের অবস্থানটা, এটা কিন্তু দেশীয় বিনিয়োগকারীরাও যেভাবে দেখেন, বিদেশি বিনিয়োগকারীরা আরো বেশি এটা দেখেন, কারণ তাদের জন্য সমস্ত ওয়ার্ল্ডটাই ওপেন। এখন ভিয়েতনাম, আমি দেখলাম কম্বোডিয়ার গার্মেন্টসের গ্রোথ খুব বেশ হাই, আপনার লাওসও। এখন ইমিডিয়েটলি আবার আরেকটা হচ্ছে মায়ানমার একটা এমার্জিং মানে ইনভেস্টমেন্ট সেন্টার হিসেবে অ্যারাইজ করতেছে। আপনার এই আমরা যদি আমাদের এমফেসিসটা শুধু রেট কমানোর, এটা একটা দুটো সাইড, একটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স, ওটা হচ্ছে যখন আয় হয়ে গেল তখন আমি তার কাছ থেকে নিচ্ছি, সেখানে কমানো যেমন দরকার, এট দ্য সেম টাইম আমার যেন তার কস্ট কম হয়, তাকে কমাতে হবে, তার বিজনেসটা ইজিলি করতে হবে। আর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদেরকে যে মিসপ্রাইসিং হচ্ছে, ট্রান্সফার প্রাইসিং হচ্ছে, এটা যারাই হচ্ছে করা, এই যে বাস্তব সত্য সর্বত্রই করে থাকেন, সেই প্লাগ ইন আমাদেরকে করতেই হবে অ্যাকচুয়ালি। কারণ আপনি রেট কাট করবেন, আপনার সাথে সাথে কিন্তু ট্রান্সপারেন্ট সরকারকে যেভাবে হতে হবে, মাল্টিন্যাশনালকে বা কোম্পানিদেরকেও হতে হবে, সেখানে কিন্তু আমার শৈথিল্যের কোনো অবকাশ নাই। এই দিকগুলি কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা সেপারেটলি দেখে একটা করবেন না, কারণ আপনার পিসমিল ফোর্স থেকে আপনার হোলসাম ইয়েটা অনেক বেটার আপনার। সুতরাং ট্যাক্স দেখে ন্যাচারালি আরেকটা প্রবলেম, বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা বাস্তব সত্য, কারণ আমাদের বেসটা এত কম অ্যাকচুয়ালি ট্যাক্স। বাংলাদেশের চিন্তা করতে পারেন, এদেশে মাত্র 1% লোকও আপনার ট্যাক্সের ডাইরেক্ট ট্যাক্সের দেন না। এটা হচ্ছে সবচেয়ে এটা তো সবাই আমরা জানি, এবং সব জায়গায় বলা হচ্ছে। ইভেন নেপালের চেয়েও আমাদের ট্যাক্স রেশিও কম অ্যাকচুয়ালি। তা আমাদের ট্যাক্স রেট কমাতে হলে আপনি কিন্তু ট্যাক্স নেট মানে ডোমেইনটা আমার বাড়াতে হবে, না বাড়িয়ে কমালে রাজস্ব আয় কমে যাবে। আপনি যে লিমিট আপনি এখন ট্যাক্সেবল লিমিটটা আছে, সেটা যদি এনফোর্স করেন, সে অনুযায়ী আপনি বলেন বাংলাদেশে 70, আমার বেসিক ধারণা 60 থেকে 70 লক্ষ লোকের ট্যাক্স দেওয়ার ক্যাপাসিটি, সেই মিনিমাম যে থ্রেশহোল্ড লিমিট অবশ্যই আছে। কারণ আমাদের যে টপ 10 যে যারা আয়ের সীমার মধ্যে, তাদের কাছেই তো আমাদের সম্পদের বেশিরভাগ, তাহলে তারা সবাই ট্যাক্স দিলেও তো আমার আরো অনেক বেশি ট্যাক্স আসার কথা। তাহলে আপনাকে প্লাগ ইন তো অনেকগুলি জায়গায় করতে হবে। এখন ট্যাক্সেশন ডিপার্টমেন্ট যদি মনে করে, সেফ মনে করে, আমি হায়ার রেট নিয়ে আমি কমফোর্টেবল থাকবো, রেভিনিউ করবো, কিন্তু নেটওয়ার্কটা বাড়াবো না, এটা কিন্তু দিস ইজ এ ভেরি ভেরি, এটা হলো লং টার্ম এফেক্ট, অত্যন্ত খারাপ হবে। আমরা আসলে এনবিআর বা ওনারা কি ধরনের সংস্কার আনছেন সেটা মামুন ভাইয়ের কাছে জানতে চাইবো, কারণ আমি জেনেছি যে উনি এটার ব্যাপারে কাজ করছেন এনবিআর এর সাথে সরাসরি। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর এসে জনাব মামুন আমরা ওই আলোচনাটা যাবো যে আমরা রাজস্ব আদায়ের সংস্কারটা কি করে করতে পারি। মামুন রশিদ, আমরা আলোচনা করছিলাম যে রাজস্ব আদায়, যে সেখানে সংস্কার অনেক কিছু আমরা শুনছি, যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা কিন্তু এবার 2,43,000 কোটি টাকা, এবং এনবিআর কেই করতে হবে 2,02,000 কোটি টাকার রাজস্বের ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে এনবিআর এ অনেক পরিবর্তনের কথা আমরা শুনি। আমি জেনেছি যে আপনি এই পরিবর্তনের সাথে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। কি ধরনের পরিবর্তন আসছে যার উপর ভিত্তি করে এনবিআর মনে করছে যে 2,02,000 কোটি টাকা তারা আদায় করতে পারবে? ধন্যবাদ। এই ব্যাপারে বুঝে একটু ঠিক করা উচিত কথাটা, আমি সক্রিয়ভাবে সম্পৃক্ত তা নয়,
অপারেশন লেভেলে। কিন্তু এইটাই সমস্যাটা হচ্ছে কি আমরা একটা কাজ করেছিলাম ডিফিটের অর্থায়ন করলে প্রায় 5 বছর ব্যাপী, যেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসের ইমপ্রুভমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা ভারত, বিশেষভাবে থাইল্যান্ড, ফিলিপিন্স এবং ইদানিংকালে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতার আলোকে তারা যে ট্যাক্স নেটকে ব্রডেন করছে, ট্যাক্স জিডিপি রেশিও ইমপ্রুভ করছে এবং ট্যাক্স পেয়ার সার্ভিসটা ইমপ্রুভ করছে। সেই ক্ষেত্রে যদিও আমাদের লক্ষ্য ছিল সিঙ্গাপুরের ট্যাক্স পেয়ারদের অভিজ্ঞতাটা, মানে আকাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, কিন্তু বাংলাদেশের বিভিন্ন কারণে আমরা ওই দিকে যেতে পারিনি। সেই ক্ষেত্রে বিশেষভাবে ধর্তব্য এনেছিলাম এই অলমোস্ট সিমিলার গভর্নেন্স কান্ট্রি, সিমিলার ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, ফাস্ট মুভিং হচ্ছে, বাংলাদেশের মতো যারা মোটামুটি কনজাম্পশন বাড়ছে, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এটাকে লক্ষ্য রেখে এবং আমরা যে পরামর্শগুলো মেজর জিনিসগুলা বের করেছিলাম ট্যাক্স নেট ব্রডেনিং করার ক্ষেত্রে, এটা এই আলোচনায় আপনিও কিছুটা সম্পৃক্ত। আমি যেহেতু আপনি একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, আমরা গর্বিত আপনার সাথে সম্পর্কের প্রেক্ষিতে। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আলোচনাগুলো বিভিন্ন জায়গায় এসেছে যে আমরা ট্যাক্স নেট কিভাবে ব্রডেন করব। আপনাদের একটি স্টাডির কথা আমাদের ধর্তব্য এসেছে, আপনারা নিজে জানেন, বিআইডিএস তারা দেখিয়েছে যে 2,80,000 টাকা সমপরিমাণ আয় করছে জনগণের সংখ্যা কিংবা ব্যক্তির সংখ্যা 3 কোটির উপরে। তাহলে আমরা, এবং ইদানিংকালে বোস্টন কনসাল্টিং গ্রুপ আরেকটি স্টাডি করেছে বাংলাদেশের লাইফস্টাইল এবং কনজাম্পশন প্যাটার্নকে ধরে, প্রায় ডিসপোজেবল ইনকাম প্রায় 1,25,00,000 লোকের ডিসপোজেবল ইনকাম হচ্ছে $6,000 উপরে। তাহলে সঙ্গত কারণে, যেটা শ্রদ্ধেয় মোয়াজ্জেম হোসেন সুন্দরভাবে বলেছেন, সঙ্গত কারণে আমাদের কাছে প্রশ্ন আসে, আমাদের কিন্তু তৈরি, আমাদের টার্গেট মার্কেটটা তৈরি, কারণ বিআইডিএস বলছে সরকারি প্রতিষ্ঠান 3 কোটি লোকের উপরে লোকের অবস্থান হচ্ছে 2,50,000 টাকা ন্যূনতম আয় সীমার উপরে। আর বোস্টন কনসাল্টিং গ্রুপ বলছে যে 1,25,00,000 লোক, তাইলে 11 লক্ষ লোক কেন শুধু ট্যাক্স দেয়। এবং আজকের থেকে যখন জনাব আব্দুল করিম কিছুদিনের জন্য এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, তখন আমরা ছোট্ট একটা পর্যালোচনা করেছিলাম। তখনই দেখা গিয়েছিল যে মানে ট্যাক্স দেওয়ার মতো সক্ষম লোকের সংখ্যা কত হতে পারে। তখনই আমরা বের করেছিলাম যে 1 কোটি লোক ট্যাক্স দিতে পারে, এবং পুরোপুরি মিলে যাচ্ছে কিন্তু একদম বিসিজি এবং ইদানিংকালে বিআইডিএস এর যে স্টাডিটা আপনারা করেছেন, প্রাথমিক স্টাডি, এইটা দিচ্ছে না কেন, এটা একটা ঘটনা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এমনকি লোক আছে যারা কর দিতে চায় কিন্তু কর দিতে পারছে না, তাহলে অ্যাওয়ারনেস কিংবা রিচ, এটা নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। তৃতীয় একটা জিনিস বলছি লো হ্যাঙ্গিং ফ্রুট, আমরা অর্থনীতির ভাষায় যেটা বলি যে লো হ্যাঙ্গিং ফ্রুট কোথায় আছে, সেটা আমরা বের করেছিলাম যে সোর্স ট্যাক্সটা কিন্তু আপনি যেমন একটা প্রজেক্ট করলেন কিংবা একটা কনসালটেন্সি করলেন, আপনি টাকা পেলেন, আর একজন একটা কাজ করতে গেল টাকা পেল, সেটা কিন্তু 10% কেটে রাখছে, এটা কিন্তু অত্যন্ত সাকসেসফুল মডেল। এখন আমরা দেখেছি সোর্স ট্যাক্সটা কিন্তু খুব একটা ভালো মডেল। এখন আমাদের যারা বাজার গবেষণা করেছেন, টার্গেট মার্কেট রিভিউ করেছেন, তারা বলেছেন এই সোর্স ট্যাক্সটাকে যদি আমরা পরবর্তী ট্র্যাজেক্টরিতে নিয়ে যেতে পারি, যে 10% নিলাম কিন্তু মামুন রশিদ 10% ট্যাক্স দিয়ে বাকি টাকাটা তো তার ট্যাক্স দিতে হবে তার আয়ের মধ্যে, ওইটা কি হলো। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের পর্যালোচনা ওই টাকাটা আসলে বেশিরভাগ জায়গায় আর লিপিবদ্ধ হচ্ছে না, অ্যাকাউন্টে হচ্ছে না। সোর্স ট্যাক্সের রেটটা বাড়াবে কিনা সেটা একটা প্রশ্ন। যে জিনিসটি আজকের আলোচনা এসেছে বাজেটের পূর্ব মুহূর্তের আলোচনায়, যে এই যে পর্যালোচনাগুলো করে আমরা কিছু কিছু জায়গায় দেখিয়ে দিলাম এই সমস্ত জায়গায় আমরা ফ্যাট আছে, ফ্যাটটাকে নিতে হবে আমাদের। এটা কে নিবে, করবে এনবিআর। তাহলে এনবিআর এর অপারেশনাল ক্যাপাসিটি, এনবিআর এর ক্যাপাসিটি বিল্ডিং, এনবিআর এর অটোমেশন, এনবিআর এর ইন্টিগ্রেশন, যেটা আমি অর্থ বিভাগের কথা বলতে গিয়ে আইবাসের কথা বলেছি, এনবিআর এই ধরনের কিছু করতে পারে কিনা আমার মনে হয় এই জিনিসটাও আমাদের সম্পৃক্ত করতে হবে। যে কারণে বলা হচ্ছে, আজকের আলোচনা এসেছে যে করের ব্যাপারে, কর খাত বাড়ানো সম্প্রসারণের ব্যাপারে, রাজস্ব আহরণ বাড়ানোর ক্ষেত্রে যে ধরনের পরামর্শগুলো এসেছে তাকে কগনিজেন্সে নিয়ে তাকে আমি কিভাবে বাস্তবায়ন করব, সেটার জন্য একটা কর সংস্কার প্রয়োজন। এই কর সংস্কারটি কিন্তু ঠিকভাবে স্টিম নিয়ে এগোচ্ছে না। জনাব মোয়াজ্জেম, কর সংস্কারের কথা আসছে, আরেকটা সংস্কারের কথা আমরা দীর্ঘদিন শুনি বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রশাসনিক সংস্কার বা প্রশাসনিক সক্ষমতা বাড়ানো সরকারের বাজেট ইমপ্লিমেন্টেশনে। আপনি কি মনে করেন?
নিশ্চয়ই দুইটাই, কারণ কর সংস্কার করতে হলে এটার সাথে সম্পৃক্ততা কিন্তু প্রশাসনিক সংস্কারও রয়েছে, কারণ একটার সাথে আরেকটা বাদ দিতে পারবেন না। অ্যাকচুয়ালি আমার মনে হয় সার্বিকভাবে আমাদের ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জেসগুলি মিট করতে হবে। ইনস্টিটিউশন চ্যালেঞ্জগুলি মিট করতে হলে আমাদেরকে ইনস্টিটিউশনাল, সেই ক্ষেত্রে স্থানীয় সরকারের সাথে যে আমাদের যোগাযোগটা অনেক দূরত্ব হয়ে যাচ্ছে না, স্থানীয় সরকারের ক্যাপাসিটিটা এম্পাওয়ারমেন্ট করতে হবে। তার ক্যাপাসিটি কতটুকু আমাকে বলেন এখনকার ইয়েতে। এই ইস্যুটাগুলি আপনি রাইটে এনেছেন। আমাদের সার্বিকভাবে আমার মনে হয় ইনস্টিটিউশনাল স্ট্রেংথ গেইন করতে হবে। সেটা এনবিআর গেইন করবে সংস্কারের মাধ্যমে, অন্যান্য সংস্থাগুলিও গেইন করতে হবে। আমি একটা ইস্যুতে অ্যাটেনশন দেওয়া করবো, কারণ আমরা এখন যে অর্থনীতিতে বাস করতেছি, ইনক্রিজিংলি আমরা কিন্তু বিজনেস রিলেটেড ল বা বিজনেস রিলেটেড ডিসপুট, এখন কিন্তু আরবিট্রেশন প্রসেস বলেন বা অন্য প্রসেস বলেন, এগুলি কিন্তু হাইলাইটে আসছে। আমাদের ক্যাপাসিটি কি আছে এগুলি হ্যান্ডেল করার মতো? সাইবার সিকিউরিটির কথা বলেন, এটা কিন্তু এবার চেঞ্জিং। আমাদের কি সে ক্যাপাসিটি আছে বিল করার জন্য? আর মনে হয় সরি, একটা ইস্যু পিক আপ করতেছি, কালো টাকা আর অপ্রতিষ্ঠিত টাকা, এটা কিন্তু একটা ডিফারেন্স আমাদের। আমরা সেই আলোচনাটা চালিয়ে যেতে পারতাম। আমি আপনাকে এটা অত্যন্ত সংক্ষেপে বলবো। আই এম নট ইন ফেভার অফ গিভিং ব্ল্যাঙ্কেট কাভারেজ টু, মানে কোনোভাবেই কালো টাকা সাদা করার যে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে এটা দেওয়া আপনি যাবে কালো না। টাকা না, অপ্রতিষ্ঠিত টাকা হলে আপনি যদি সোর্সটাকে ডিসক্লোজ করতে পারেন, তাহলে আপনাকে ইউ মাস্ট বি অ্যালাউড টু ইনভেস্ট ইন সামওয়্যার। কিন্তু আপনাকে তো এক জায়গায় তো আপনাকে ইউ হ্যাভ টু টেল ইউ সোর্সেস। আপনি অ্যান্টি কারাপশন কমিশনের রিমিট হচ্ছে অনেক সোর্স জানার জন্য। দেখেন, আমি আরেকটা অবাক কাণ্ড দেখি, এটা বলে আমি শেষ কথা বলছি। অনেকে বলছেন ক্যাপিটাল ফ্লাইটকে বন্ধ করার জন্য আমাদের এটা করা উচিত। ক্যাপিটাল ফ্লাইট বন্ধ করার জন্য এটা তো এটা তো ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল না, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টে অ্যালাউড না। তার থেকে এই ফ্যাসিলিটিটা কিভাবে দিবে আপনাকে? আর যারা যাবেন তারা বাংলাদেশে শুধু আপনি এগুলি তুলে দিলে রাখবেন, তারা যাবেন অন্য কারণে যাবেন। অনেক ধন্যবাদ জনাব মোয়াজ্জেম, জনাব মামুন রশিদ আমার সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য।